আচ্ছা তাহলে পানি আমি লিখলাম এখানে পানি। আচ্ছা একবার একবার লিখলে হয়েছে, আর লিখতে হবে না। পানি তো এবার পানি কয় প্রকার? দুই প্রকার, ঠিক আছে। একটা কি প্রকার ভাইয়া? একটা হচ্ছে খর পানি, একটা হচ্ছে কি পানি ভাইয়া? খর পানি। আরেকটা হলো মৃদু পানি। আরেকটা কি পানি ভাইয়া? মৃদু পানি, মৃদু পানি। আচ্ছা এখন এই দুইটা জিনিসের মধ্যে কোনটা কি জিনিস ভাই একটু বুঝি চলো। মৃদু পানিটা কি বলো তো ভাইয়া? মৃদু পানি হচ্ছে সেই পানি যে পানিতে কম সাবানে বেশি ফেনা তৈরি হয়। কম সাবান দিলে বেশি ফেনা তৈরি হবে। কম সাবানে বেশি ফেনা তৈরি হয়। বেশি ফেনা তৈরি হয়। বেশি ফেনা কি হয় ভাইয়া? তৈরি হয়। সেটা হচ্ছে কি ভাই? আমার মৃদু পানি। আর খর পানি কি ভাইয়া? খর পানি হচ্ছে কি বেশি সাবানেও ফেনা তৈরি হয় না সহজে। ফেনা তৈরি হয় না সহজে, বা কম ফেনা তৈরি হয়, বা কম ফেনা। বুঝতে পারছি তাহলে পার্থক্য কি? তাহলে পানি কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে খর পানি, একটা হচ্ছে মৃদু পানি। সো মৃদু পানি নিয়ে আমাদের এখানে তেমন একটা আলোচনা নেই। আমাদের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কোথায় ভাইয়া? খর পানি নিয়ে, ঠিক আছে। আমরা নেক্সটে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে খর পানি সম্পর্কিত। তো খর পানিটা কি ছিল ভাইয়া? খর পানি হচ্ছে বেশি সাবান দিলেও সেখানে কম ফেনা তৈরি হবে, বা ফেনা তৈরি হবে না, ঠিক আছে। আচ্ছা এবার একটু ডিটেলসে জানি যে আমাদের এই যে খর পানি বা পানির খরতা, পানির খরতা বলতে কি বুঝি ভাইয়া? খর পানি যে পানিতে আছে তাকে আমরা বলবো পানির খরতা, ঠিক আছে। আচ্ছা এবার এই পানির খরতা দুই প্রকার। দেখো লিখলাম পানির খরতা কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। কি কি? একটা অস্থায়ী পানির খরতা আর হচ্ছে স্থায়ী পানির খরতা, ঠিক আছে। এখন আমরা কখন একটা পানিকে খরতা বলবো, খর পানি বলবো বলো তো? যখন তার মধ্যে এই দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন ধাতুর কার্বনেট লবণ থাকবে বা ক্লোরাইড যুক্ত লবণ থাকবে, তখন তাকে আমরা কি বলবো? পানির খর বলবো, মানে খর পানি। সে পানিটাকে আমরা কি বলবো? তখন খর বলবো, ঠিক আছে। আচ্ছা তার মানে কি থাকবে ভাইয়া? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন ধাতুর বাইকার্বনেট লবণ বা ক্লোরাইড বা সালফেট লবণ থাকবে, তখন তাকে আমরা বলবো খর পানি। ওকে এবার দেখো এই যে পানির খরতা, সেই পানির খরতা দুই প্রকার। একটা কি স্থায়ী খরতা, একটা হচ্ছে অস্থায়ী খরতা, ঠিক আছে। এবার অস্থায়ী খরতা কখন বলবো ভাইয়া? যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতুর বাইকার্বনেট লবণ যুক্ত হয়। যখন বাইকার্বনেট লবণ যুক্ত হয় তখন তাকে আমরা বলবো অস্থায়ী খরতা। আর স্থায়ী খরতা কখন? যখন সালফেট যুক্ত লবণ বা ক্লোরাইড যুক্ত লবণ থাকবে, তখন তাকে আমরা বলবো স্থায়ী খরতা। ক্লিয়ার? এই যে স্থায়ী খরতা ক্লোরাইড বা সালফেট যুক্ত লবণ থাকলে। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা এখন পানির খরতা সম্পর্কে তো আমরা জানলাম যে পানির খরতা কখন কোনটা হয়, স্থায়ী কোনটা হয়, অস্থায়ী কখন হয়, সব জানলাম। এখন খালি কি খরতা জানলেই হবে? খরতাটাকে দূর করতে হবে না? অবশ্যই করতে হবে। তার মানে এখন আমি কি দেখবো ভাইয়া? খরতা দূরীকরণের প্রক্রিয়া দেখবো। খরতা দূরীকরণের প্রক্রিয়া। এখন বলো পানির খরতা কয় প্রকার ভাইয়া? প্রক্রিয়া কয়টা আছে? দুইটা না? একটা স্থায়ী প্রক্রিয়া, একটা স্থায়ী পানির খরতা আর একটা হচ্ছে অস্থায়ী পানির খরতা। সো প্রথমে আসে অস্থায়ী পানির খরতাকে কিভাবে দূরীকরণ করা যায়। আমরা জানি অস্থায়ী পানির খরতাকে তাপ দিয়ে দূরীকরণ করা যায়। একটু দেখো চলো, এই যে দেখো। সো অস্থায়ী খরতাকে আমি যদি তাপ দিই তখন সেটা কি হবে দেখো। সেটা তখন আমি সাপোজ লিখলাম অস্থায়ী মানে কি বলতো ভাইয়া? বাইকার্বনেট লবণ। কার? ধাতুর বাইকার্বনেট লবণ। কোন কোন ধাতু? হয় ক্যালসিয়াম, না হয় ম্যাগনেসিয়াম, না হয় আয়রন। সো আমি ক্যালসিয়ামকে চুজ করলাম। ক্যালসিয়াম কার সাথে হবে? বাইকার্বনেট লবণ। তার মানে কি HCO3, তাই না? HCO3 আর এখানে কি ক্যালসিয়াম। তাহলে এবার বিক্রিয়া করো CH CO3 হোল 2। দেখো লিখলাম CH CO3 হোল 2। এবার তাকে যদি আমি তাপ দিই তখন সেটা কি হবে? অস্থায়ী খরতা দূর হয়ে যাবে। দেখো আমি যদি তাপ দিই তখন কি পাচ্ছি দেখো? ক্যালসিয়াম কার্বনেট লবণ পাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট লবণ পাচ্ছি, সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানি পাচ্ছি। এই যে ক্যালসিয়াম কার্বনেট লবণটা আছে না, এটা কি হবে যেন? পানি, এটা তলানি হিসেবে জমা থাকে। এটা কোথায় জমা থাকে ভাইয়া? তলানি হিসেবে জমা থাকে। তো যখন তলানি হিসেবে CaCO2 জমা থাকে, তখন আমি যদি ছাঁকনি দিয়ে এটাকে তুলে ফেলি তখন দেখবো কি জানো? লবণটা নিচে তলানি হিসেবে জমে আছে আর পানিটাকে আমি ছেঁকে ফেলতে পারতেছি। পানিটাকে আমি কি করতেছি ভাইয়া? ছেঁকে ফেলতে পারতেছি। তাই আমি বলি যে অস্থায়ী খরতাকে আমরা তাপ দিলে লবণটা আলাদা হয়ে যাবে এবং অধক্ষেপ হিসেবে জমা থাকবে, এবং পানিটাকে আমি ছেঁকে নিলে সেই পানিটা আমার কি হয়ে যাবে ভাইয়া? ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে এটা কি ছিল ভাইয়া? এটা ছিল অস্থায়ী খরতা দূরীকরণের উপায়। এবার নেক্সট আরেকটা আছে না, সেটা কি? স্থায়ী খরতা। তবে স্থায়ী খরতাকে তাপ দিলে সে সহজে পরিষ্কার হয় না। তাহলে তাকে কি করতে হবে ভাইয়া? তার সাথে একটা লবণ যোগ করতে হবে। সেটা কি দেখো তো? সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করতে হবে। কি করতে হবে? সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করতে হবে। তাহলে আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইডকে সোডিয়াম বাইকার্বনেটের সাথে যুক্ত করি আমি কি পাচ্ছি দেখো? ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি, যেটাও কি অধক্ষেপ পড়ে। যেটাও কি পড়ে ভাইয়া? সেম
অধক্ষেপ পড়বে, অধক্ষেপ। আর একটা কি লবণ উৎপন্ন হচ্ছে, দেখো লবণ। আচ্ছা, এই যে অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, এই অধক্ষেপটার কারণে কি হচ্ছে জানো, এই অধক্ষেপটার কারণে সেমভাবে নিচে জমা, তলানিতে জমা থাকে, এবং আমি যদি ছেঁকে নিই তখন আমি পানিটাকে কি করতে পারবো ভাইয়া, পৃথক করতে পারবো। বুঝতে পারছি? তাহলে তোমাকে যদি বলে অস্থায়ী পানির ক্ষরতা কিভাবে দূরীকরণ করবে, প্রশ্ন আসলে কি লিখবো, তাপ দিয়ে। বুঝতে পারছি? বিক্রিয়াটা দেখাতে পারবো না, অবশ্যই পারবো। আর স্থায়ী ক্ষরতা দূরিত হয় কিভাবে, সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করলে। আচ্ছা, একটু দেখো, এগুলো একটু লিখে নাও, এই বিক্রিয়া দুটো একটু লিখে নাও, এই বিক্রিয়া দুটো একটু লিখে নাও, ঠিক আছে? লেখা শেষ? এটা লেখা শেষ? পরেরটা লিখো, এটা একটু লিখে ফেলো। ওকে, শেষ। চলো এবার পরেরটা দেখি। সো এবার দেখো এখানে কি লিখেছে, বিশুদ্ধ পানির অপর নাম জীবন, এসব পারবে, এসব বলা আছে। পানির ক্ষরতা একটু আগে বললাম আমরা, তো এগুলো পারবো আশা করি। আচ্ছা, এটা কিসের সংকেত বলো তো ভাইয়া, এটা কিসের সংকেত? এটা হচ্ছে সাবানের সংকেত। এটা কার সংকেত ভাইয়া? সাবানের সংকেত। সোডিয়াম স্টিয়ারেট, এটাকে বলা হয় কি বলা হয়? সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট, এটাকে বলা হয় সোডিয়াম স্টিয়ারেট। ওকে, আচ্ছা, এটার জায়গায় পটাশিয়ামও থাকতে পারে, এনের জায়গায় পটাশিয়ামও থাকতে পারে, তখন তাকে বলবো পটাশিয়াম স্টিয়ারেট, ঠিক আছে? তো সোডিয়াম স্টিয়ারেট দেখো, বা সাবানের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে কি পাচ্ছি আমি, এই দেখো এটাকে খালি প্রতিস্থাপিত করতেছে, খালি প্রতিস্থাপিত করতেছে, তাই তাকে কি বলা যায়, এখানে কোনো ফেনা উৎপন্ন হয় না, তাই এটাকে বলবো ক্ষরপানি। এগুলো পারবে। এই যে তাপ দিয়ে কি করতেছি, অস্থায়ী ক্ষরতা দূরকরণ করতেছি। এই স্থায়ী ক্ষরতা দূর করবে কীভাবে দেখো, এই যে যোগ করে, কি যোগ করে, সোডিয়াম বাইকার্বনেট যোগ করে স্থায়ী ক্ষরতা দূর করি। ডান। এবার দেখো পানি দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। সো এখানে কোনো টপিক কি আছে নতুন? পানি দূষণ এসব তো আশা করি আমরা বুঝি এবং পারবো। পানি দূষণ, দূষণ নিয়ন্ত্রণ, পানির বিশুদ্ধতা পরীক্ষা, বিশুদ্ধকরণ। আচ্ছা, এই যে পানির বিশুদ্ধতা পরীক্ষা আছে, ঠিক আছে, এটাতে একটা জিনিস আছে দেখো নতুন টপিক, সেটা হচ্ছে কি জানো, দাঁড়াও দেখাচ্ছি, কোথায় গেল, এই যে পানির পিএইচ মান, পানির পিএইচ মান 4 থেকে কম এবং 9.5 থেকে বেশি হলে তা জীবের বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ে। এটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো, আমি লিখে দিচ্ছি। এই যে বিওডি এবং সিওডি, আরেকটা আছে সিওডি পরবর্তীতে। এই বিওডি আর সিওডি কি বলো তো ভাইয়া? এই বিওডি আর সিওডি হচ্ছে কি জানো, এমন একটা পরিমাপক যেটা দিয়ে আমি বুঝতে পারি আমার পানিটা দূষণ মাত্রা কতটুকু। মানে ধরো কোনো একটা পুকুরের পানি বিওডি এবং সিওডির মান অনেক বেশি, তাহলে আমি বুঝতে পারবো যে ওই পুকুরের পানি অনেক বেশি ক্ষতিকর, ঠিক আছে? আর কোনো একটা পুকুরে যদি বিওডি আর সিওডির মান কম হয়, তখন আমি বুঝতে পারবো যে ওই পুকুরের পানি কম দূষণ বা কম ক্ষতিকর। বুঝতে পারছি? তার মানে বিওডি আর সিওডি কি ভাইয়া? বিওডি আর সিওডি হলো আমার পুকুরের বা পানির দূষণের মাত্রাটা নির্দেশক, আর কিছুই না। বুঝতে পারছি? তাহলে বিওডি মানে কি দেখো তো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে কি, বাংলা অর্থ হলো জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। তার মানে কি, যদি বিওডির পরিমাণ বেশি থাকে তার মানে কি বুঝবো, সেখানে অক্সিজেনের চাহিদা অনেক কম, অক্সিজেনের চাহিদা অনেক কম। তার মানে কি, আমার পুকুরেতে যে মাছগুলো থাকবে, ঠিক আছে, সেগুলোর জন্য কি অনেক ক্ষতিকর না, সেটা তারা মারা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, গেল। এবার সিওডি দেখো, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তার মানে কি, রাসায়নিক অক্সিজেন চাহিদা। এবার দেখো যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানি সিওডি বলে। তার মানে কি, 1 লিটার পানিতে উপস্থিত জৈব এবং অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে, তার মানে কি, পুকুরের পানিতে যেই পরিমাণ জৈব এবং অজৈব পদার্থ আছে সেগুলোকে ভাঙতে যেই পরিমাণ কি প্রয়োজন হয় ভাইয়া, যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন তাকে বলবো সিওডি। এখন সিওডির মান বেশি মানে কি, ওগুলোকে ভাঙতে আমার বেশি পরিমাণ অক্সিজেন লাগবে, তাই তো? আচ্ছা, এই যে কোনো পানির সিওডির মান যত বেশি হয় সেই পানি তত বেশি দূষিত হয়। ডান। এবার দেখো বিওডি সিওডি উভয় পানির দূষণের মাত্রা প্রকাশ করতে ব্যবহৃত হয়, দেখেছো? সো কোনো পানির সিওডির মান বিওডির চেয়ে বেশি হয়, কেননা পানিতে উপস্থিত শুধু জৈব বস্তুকে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ হলো বিওডি, অপরদিকে সিওডি কি, জৈব অজৈব দুইটারই পরিমাপ। বুঝতে পারছি? আচ্ছা, তাই কি বলা যায়, তাই বলা যায় যে সিওডির মান বিওডির চেয়ে কি হবে, বেশি হবে স্বাভাবিকভাবে। বিওডি মানে কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তার মানে খালি অক্সিজেনেরটা। আর সিওডি মানে কি ভাইয়া? সিওডি মানে জৈব প্লাস অজৈব দুইটারই পরিমাপ। তাহলে সিওডি মানটা স্বাভাবিকভাবে বেশি হবে না বিওডি থেকে একটু? শেষ, এটাই।
পানির বিশুদ্ধীকরণ। আচ্ছা, এবার এই পানির বিশুদ্ধীকরণটা একটু দেখি চলো। আচ্ছা, তো পানির বিশুদ্ধীকরণে মাথায় রাখবা একটা জিনিস আমরা বেশি ইউজ করি, সেটা হচ্ছে কি জানো, ক্লোরিনেশন প্রক্রিয়া। কি প্রক্রিয়া ভাইয়া? ক্লোরিনেশন প্রক্রিয়া, যেটা কি এটাকে বলা হয় ক্লোরিনেশন প্রক্রিয়া। সো এই প্রক্রিয়ায় আমরা জীবাণু নাশ করে থাকি। যেমন এখানে আমরা যদি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরো ইউজ করি, CaOCl, যার সংকেত ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরো, এটা যদি পানির সাথে বিক্রিয়া ঘটায়, তখন কি উৎপন্ন হবে জানো? CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস 2Cl। এই যে 2Cl যায় মানে অক্সিজেনের ভিতরে আছে, এটা হচ্ছে কি আমার সক্রিয় ক্লোরিন, ঠিক আছে? সো এটা কি করে জানো? এটা জীবাণুকে ধ্বংস করে ফেলতে পারে। এটা যদি জীবাণুর সাথে বিক্রিয়া করে, জীবাণু এনজাইমকে ভেঙে ধ্বংস করে দেয়। এটা কি করে ভাইয়া? মৃত জীবাণু করে। সো এটাই হচ্ছে কি আমার ক্লোরিনেশন প্রক্রিয়ায় আমি কি করতে পারি? জীবাণু ধ্বংস করতে পারি, ঠিক আছে? পানির বিশুদ্ধকরণে জীবাণু ধ্বংস করতে পারি এটা দিয়ে, ক্লোরিনেশনের মাধ্যমে। আরেকটা পদ্ধতি আছে, সেটা কি বলতো? মনে করে দেখো একটু, আমাদের মারা কি করে মাঝে মাঝে যখন আগে কি করতো, যখন পানি কি বলে পরিষ্কার করতে হতো, তখন কি করতো? ফিল্টার যখন ছিল না, তখন কি করতো ভাইয়া? ফিটকিরি ইউজ করতো না? কি ইউজ করতো ভাইয়া? ফিটকিরি। তো ফিটকিরি কিন্তু খুব ভালো একটা কি পদ্ধতি পানিকে বিশুদ্ধ করার জন্য, তাই না? তো সেটা দিয়ে কি করা যায় দেখো তো একটু। আমি যদি বিক্রিয়া লিখি তাহলে কি দাঁড়াবে? ফিটকিরি। এই ফিটকিরির সংকেত কি জানো? ফিটকিরির সংকেত হচ্ছে, লিখো K2SO4, এটা অনেক বড় সংকেত, K2SO4 ডট Al2SO4 হোল 3 ডট 24 অণু পানি। এটা হচ্ছে আমার ফিটকিরির সংকেত। দেখো কত বড় সংকেত, ঠিক আছে? এটা হচ্ছে ফিটকিরির সংকেত। এটাকে বলা হয় কি জানো? পটাশ অ্যালাম, এটার অপর নাম পটাশ অ্যালাম। সো এই ফিটকিরির সাহায্য কি করা হয় ভাইয়া? এই ফিটকিরির সাহায্যে আমরা পানি বিশুদ্ধকরণ করতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি, একটা ক্লোরিনেশন আর একটা হচ্ছে ফিটকিরির মাধ্যমে। গেল। সো এই বিক্রিয়াটা একটু লিখে নাও, ক্লোরিনেশনটা। এই বিক্রিয়াটা খুব বেশি লাগবে কাজে, এটা লিখে নাও, সাথে এটা লিখে নাও, ফিটকিরির সংকেতটা লিখে নাও, লাগতে পারে। ওকে, আচ্ছা চলো এবার একটু বই দেখি। সো বইয়ে কি আছে? এই যে ক্লোরিনেশন। সো ক্লোরিনেশনের মাধ্যমে কি দেখো, পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো কি? ক্লোরিনেশন। ব্লিচিং পাউডার যোগ করলে উৎপন্ন ক্লোরিন জারিত করার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে। শেষ। এই যে এখানে বিক্রিয়াটা দেখা নাই, ঠিক আছে? সো তোমরা বিক্রিয়াটা দেখাই দিবা, পারবো? ওকে, ডান। এই যে বিক্রিয়া আমি লিখেছি ভাইয়া, দেখো এই যে এই বিক্রিয়াটা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা দেখাই দিবা। এটা তুমি যদি দেখাতে পারো তাহলে তোমাকে নাম্বার দিবে টিচার দেখবে তুমি কত বেশি এক্সট্রা জানো, ঠিক আছে? বইয়ে তো সব কিছু নেই, তাই না? সো বই তুমি যদি পুরানো বই ঘাটো বা আমার ভাইয়া লেকচার ফলো করো, ভাইয়া কিন্তু লিখে দিচ্ছে, ঠিক আছে? সো এই বিক্রিয়াগুলো যদি তুমি ওখানে অ্যাড করে দাও না লেখার সাথে, তোমার মার্কস বেড়ে যাবে অনেক। অন্যদের তুলনায় তোমাকে টিচার একটু নাম্বার বেশি দিবে। কেন? কারণ তুমি এক্সট্রা ইনফরমেশন দিয়েছো। ক্লিয়ার? আচ্ছা, গেল। তাহলে ক্লোরিনেশন এই বিক্রিয়াটা মাথায় রেখো। গেল। এবার আসি, দেখো এবার নেক্সট আসো। এরপর দেখো ফুটানো। আচ্ছা, ফুটানো তো জানি, পানিকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট ধরে ফুটালে জীবাণুমুক্ত হয়। ডান। নেক্সট দেখি থিতানো। এক বালতি পানিতে 1 চামচ, এই যে ফিটকিরির সঙ্গে দিয়ে দিয়েছে। সো গুঁড়া যোগ করে আধা ঘন্টা রেখে দিলে পানির সব অপদ্রব্য থিতিয়ে বালতির তলে কি হয়? জমা হয়ে যায়। আচ্ছা, এভাবেও কি হয়? পানি পৃথক করে অজীর্ণ দূষক দূর করা হয়। ছাঁকন পদ্ধতি, হ্যাঁ ছাঁকন পদ্ধতিতে আমরা কি বিশুদ্ধ পানি পেতে পারি। আচ্ছা, একটা পরীক্ষা দিয়েছে, লিটমাস সাহায্যে সরবরাহকৃত আপেলের অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি, এগুলা নিজেরা করবে পরীক্ষাগুলো। যদি প্রবলেম হয়, কোনো প্রবলেম ফেস করো, আমাদেরকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ আছে, এটাও করবা। সো এরপর অনুশীলনী, এগুলা খুব বেশি প্রবলেম হবে না আশা করি যদি ক্লাস মন দিয়ে করো। তাও যদি তোমরা না পারো তখন আমাদেরকে জানাবা, ভাইয়ারা সলভিং ক্লাস নিয়ে আসবো আবার, ঠিক আছে? একটা সৃজনশীল প্রশ্ন আছে, দেখো এই যে, এটা আশা করি পারবা। তারপর কি আছে দেখি, আর একটা প্রশ্ন আছে, শেষ। সো আজকের এই নবম অধ্যায় অর্থাৎ এসিড ক্ষার সমতা চ্যাপ্টারটা এখানে শেষ হচ্ছে। অনেক বড় হয়ে গেছে ক্লাসটা, তাই না? তো তোমরা একটু ধৈর্য ধরে নোট করে আস্তে আস্তে দেখবা, ক্লাসটা বুঝে শুনে ক্লাস করবা, তাহলে দেখবা তোমরা সকল কিছু বুঝে গেছো এই চ্যাপ্টারের। সো আজকে আর কথা না বাড়াই, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে। টাটা।